এই দেখুন তো ওনাকে চিনেন কিনা। এই সুমাইয়া, দেখ তো কে আসছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আইতাছি, দাঁড়ান। ও আপনি আসেন, ভিতরে আসেন, ম্যাডাম তো ভিতরের রুমে আছে। থ্যাংক ইউ। ইটস ওকে, চলো। আসেন সাহেব, আসেন আসেন, ভিতরে আসেন। ও তুই এসেছিস, আয় কাছে আয়। আরে দোস্ত, তোর এই অবস্থা, তোর শরীর ঠিক আছে নাকি? আর এসব কি করছিস তুই? তুই তো এরকম ছিলি না। চুপ, আর একটা কথাও বলবি না। এত কথা বাদ দে তো, নে সিগারেট ধরা। আরে নন্দিনী, কি বলছিস তুই এসব? আমার এসবের বাজে অভ্যাস নাই, তুই তো জানিস ভালো করে। ও তোর অভ্যাস নেই, আমারও তো অভ্যাস ছিল না। এটা তো শুধু সাময়িক কষ্ট ভুলে থাকার জন্য। যাই হোক, তোর খেতে হবে না, আমি খাচ্ছি। নন্দিনী, কি করছিস তুই? এসব ফেলে দে। তুই কি নিজেকে ধ্বংস করে দিবি সেটাই ভাবছিস? তুই তো এমন ছিলি না নন্দিনী। আমরা একসাথে ভার্সিটিতে যেতাম, পড়াশোনা করতাম, কত আনন্দ করতাম, কত মজা করতাম। কখনো তো তোকে দেখিনি যে তুই এরকম নেশা করছিস। আর আজকে আমি তোর বাসায় এসে এসব কি দেখছি? তোর কি হয়েছে আমাকে অ্যাটলিস্ট খুলে বল। এই চুপ কর। তোর কি মনে হয় আমি স্বাদে সিগারেট খাই? আমি মজার জন্য সিগারেট খাই। আমার কষ্টটা আমি বুঝি, তুই কিভাবে বুঝবি আমার কষ্টটা? তুই তোর মতো বলতেই আছিস, সুযোগ দিয়েছিস আমাকে, শুনতে চেয়েছিস, শুনিসনি। দোস্ত, তোর কি এমন হয়েছে যেটা তুই আমাকে বলতে পারবি না? আমি তো তোর সব থেকে কাছের ফ্রেন্ড। যখন যা কিছু হয়েছে তুই তো আমাকে জানিয়েছিস, কিন্তু তোর কি এমন হয়েছে যে তুই আমাকে বলতে পারবি না? তুই তুই কান্না করছিস কেন? ছেড়ে দে আমাকে, তুই আমাকে টাচ করবি না। সরি দোস্ত, কোনো কিছু মনে করিস না। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি, তুই আমাকে মাফ করে দিস। না রে দোস্ত, আমি তোর কথায় কষ্ট পাইনি, কিন্তু দোস্ত আমাকে একটা কথা বলবি তুই? আমি তো তোর বন্ধু। আমি বুঝতে পারছি তোর মনের ভিতরে এক আকাশ পরিমাণ কষ্ট লুকিয়ে আছে, কিন্তু কি এমন হয়েছে যেটা তুই আমার সাথে শেয়ার করতে পারবি না? তুই আমাকে বল না যে তোর কি হয়েছে, তুই কেন এতটা পাগলামি করছিস? তুই তো এমন ছিলি না। আমাকে প্লিজ বন্ধু খুলে বল না, দেখি আমি কিছু করতে পারি কিনা। বল না বন্ধু, কি এমন হয়েছে যে তুই এতটা ভেঙে পড়েছিস? প্লিজ নন্দিনী, একটাবার বল তোর কি হয়েছে। তোর কান্না দেখে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বল না একটাবার, প্লিজ একটাবার বল না তোর কি হয়েছে। দোস্ত, তুই আমাকে এত করে বলছিস যে আমি না বলে পারছি না। তুই শুনতে চাস? তাহলে শোন। আমি তোর কাছ থেকে একটা কথা লুকিয়েছিলাম, শুধু তুই কেন, পৃথিবীর কাউকে আমি জানাইনি। আমি একটা ছেলেকে ভালোবেসে আমার ফ্যামিলির অবাধ্য হয়ে একটা ছেলেকে বিয়ে করেছি। দোস্ত, কি বলছিস তুই এসব? এসবের কথা তো তুই আমাকে আগে কখনো জানাসনি। কি রে, আমার দুর্বলতার কথা শুনে আমার হাতটাই ছেড়ে দিলি? এই জন্যে আমি কাউকে প্রকাশ করতে চাইনি। এই যে এখন তোকে যখন আমি বললাম, তুই আমার হাতটাই ছেড়ে দিলি। এই জন্যই নিজের দুর্বলতাকে কারো কাছে প্রকাশ করতে নেই রে। যাই হোক, তোকে যেহেতু বলছি না, সব ঘটনা শোন। আমি একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার ফ্যামিলির অজান্তে, এবং কি তুই আমার কাছের ফ্রেন্ড, তোকে পর্যন্ত আমি জানাইনি। বিয়ের আগে আমি জানতাম না যে ও কেমন, জানার প্রয়োজনও মনে করতাম না। কিন্তু বিয়ের পরে ও প্রতি রাতে নেশা করে এসে আমাকে মারধর করে, তাতেও আমার আফসোস ছিল না। কষ্ট পেলেও লুকিয়ে রাখতাম, কিন্তু ও আমার কিছু নেগেটিভ ভিডিও এবং পিক তুলে রাখে। প্রতিনিয়ত সেগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমাকে বলছে আমি যদি ওকে 40 লক্ষ টাকা না দেই, ও আমার পিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। এখন বন্ধু তুই বল, তুই ছাড়া আমার পাশে তো আর কেউ নেই।
আমি এমন একটা কাজ করছি যে আমি বাসায় ফিরে যেতে পারবো না। এখন তুই যদি আমাকে হেল্প না করিস তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই। আচ্ছা বন্ধু, তুই তাহলে থাক, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর ভালো থাকিস, টেক কেয়ার। হ্যাঁ জানতাম তো তুইও চলে যাবি, যেখানে মা বাবাকেও পেলাম না, সব কিছু হারিয়ে ফেলছি আমি, কেউ আমার পাশে থাকবে না। একমাত্র সিগারেট, তুই আমার পাশে থাকিস, তুই ছাড়া কেউ আমার পাশে থাকবে না। যে করে হোক আমাকে 40 লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে। ওকে কোনোভাবে বুঝতে দিলে হবে না যে আমি ওকে ভালোবাসি। আমি যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব আমার মাথায় কাজ করছে না। আমার যেভাবেই হোক 40 লক্ষ টাকার ব্যবস্থা করতেই হবে, কারণ আমি যে ওকে ভীষণ ভালোবাসি। আর ওর ভালোবাসার জন্য আমি আমার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি। আমার যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, কারণ আমার এই ছাড়া যে আর কোনো রাস্তা খোলা নেই। আমার যে করে হোক 40 লক্ষ টাকার ব্যবস্থা করতেই হবে। আমি জানি তুমি এই গহনাগুলো তোমার বৌমার জন্য রেখে গেছিলে, কিন্তু মা আমার এই ছাড়া যে আর কোনো রাস্তা খোলা নেই মা, তুমি আমায় মাফ করে দিও। হয়তো কোনোদিন তুই চাইবে আমাকে সে ও বন্ধু তুই আসছিস? হ্যাঁ এসেছিলাম। কি অবস্থা তোর? কেন এসেছিস তুই? কাটা খেয়ে লবণে ছিটা দিতে, তাই না? না না, ওরকম কিছু না। তুই আমার বন্ধু, আসলাম তোর সাথে দেখা করতে। কি অবস্থা তোর? এখন কি মন ভালো আছে নাকি আগের মতো আবার ডিপ্রেশনে পড়ে আছিস? প্লিজ, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমার অতীত নিয়ে আর তুই কথা বলবি না। দোস্ত, আমার একটা রিকোয়েস্ট রাখবি? যে ছেলেটা তোর সাথে এত বড় প্রতারণা করেছে, তুই কাইন্ডলি ওই ছেলের নাম্বারটা আমাকে একটু দিতে পারবি? নাম্বার দিয়ে তুই কি করবি? মামলা করবি, ঝামেলা করবি, নাকি পুলিশে ধরিয়ে দিবি? এসব করে দেখ, কোনো কিছুই হবে না। তুই যদি কোনো কিছু করতে যাস, উল্টো ও আমার ভিডিও পিক সব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবি। প্রবলেম তোর হবে না, আমার হবে। এমনিতেই মা বাবাকে কষ্ট দিয়ে আমি বিয়ে করেছি, এখন যদি আমার পিক আর ভিডিও ভাইরাল হয় তাহলে আমার মা বাবা সমাজে মুখ দেখাতে পারবে না। আমি আর আমার মা বাবাকে ছোট বানাতে চাই না। প্রয়োজন হয় আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, তবুও তাদের সম্মান আমি নষ্ট করতে পারবো না। না রে দোস্ত, তোকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না। আর দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা কি বড় সমাধান? তুই আমাকে বিশ্বাস করতে পারিস। তুই একটাবার ওই ছেলেটার নাম্বার দে, দেখ আমি কি করতে পারি। দোস্ত, আমি ওই অমানুষটার নাম মুখেও আনতে চাই না, কিন্তু তোকে আমি অনেক বিশ্বাস করি। তুই এতবার রিকোয়েস্ট করেছিস যেহেতু আমি তোকে নাম্বারটা দিচ্ছি। তবে হ্যাঁ, এমন কোনো কাজ করিস না যাতে আমার প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, তুই বল। 019। আচ্ছা বান্ধবী, তুই 2 মিনিট বয়, আমি একটু কথা বলে আসি। তুই চিন্তা করিস না, নো প্রবলেম। কোনো ঝামেলা যেন না হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি সূর্য ভাই বলছি। আপনি মেবি রকি ভাই? আচ্ছা, আপনার সাথে আমার একটু পার্সোনালি কথা ছিল। আসলে নন্দিনীর সাথে যে ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি নন্দিনী আমার ক্লাসমেট। সবকিছু ডিলিট করে দেবেন তো? ওকে, থ্যাংক ইউ রকি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, কোনো উল্টাপাল্টা কথা বলিসনি তো? না রে দোস্ত, আমি কোনো ঝামেলা করিনি। তবে দোস্ত,
তোকে একটা কথা বলি আমি, তোর জন্য না একটা দামি গিফট আছে, তুই দেখলে অনেক খুশি হবি। এই যে খুব ছোট্ট একটা গিফট, তুই খুলে দেখ। না রে বন্ধু, এসব গিফট নিয়ে এসে আমার মনটাকে খুশি করতে পারবি না। পৃথিবীর আর কোনো কিছুই আমার ভালো লাগে না। তুই আমার সাথে প্লিজ মজা করিস না। এই গিফট টিপ আমার আর ভালো লাগে না। আমি জানি দোস্ত তোর মনের অবস্থা, তারপরেও একটাবার খুলে দেখ না, এমনও তো হতে পারে এই গিফটটা দেখে তুই পৃথিবীর সব থেকে বেশি খুশি হয়েছিস। তুইও না আগের মতোই রয়ে গেলি, যখন তখন গিফট নিয়ে আমার সামনে চলে আসিস। তুই আমার মনের অবস্থাটা বুঝতে পারলি না। এই সময় কেউ কাউকে গিফট দেয়? কি আর গিফট আনবি তুই? ওই যে আমার চকলেট পছন্দ, হয়তো চকলেট নিয়ে আসছিস। যাই হোক, খুলে দেখি। কি তোর গিফট পছন্দ হয়নি? দোস্ত, আমি না কিছু বুঝতে পারতেছি না। তুই এতগুলো টাকা কোথায় পেলি? আর তাছাড়া তুই এতগুলো টাকা আমাকে কেন গিফট দিচ্ছিস? শোন দোস্ত, তোর এত কিছু বুঝতে হবে না, আমি তোকে যেটা বলছি তুই সেটাই কর। আমি তোর হাজবেন্ড রকির সাথে কথা বলেছি, আর এই টাকাগুলো নিয়ে আমি যেখানে বলবো তুই সেখানে গিয়ে তার সাথে দেখা করবি। তোর হাজবেন্ডের সাথে ডিভোর্স করে তোর আর ওর যে আলটিমেট ছবিগুলো আছে এগুলো সব কিছু ডিলিট করে তুই একদম পরিপূর্ণভাবে বাসায় ফিরে আসবি। আরেকটা কথা শোন, তোর জন্য কিন্তু আরো একটা দামি গিফট আছে, তুই আসলে বলবো, আর আমি ততক্ষণে এখানে বসে থাকবো। আমি জানি তুই ভীষণ খুশি হয়েছিস, কি খুশি হোস নে? ছোটবেলা থেকে তো শুধু চকলেট দিয়েছি, এখন না হয় তোকে দামি গিফটই দিলাম। যা তুই এক্ষুনি যা, আমি তোকে ঠিকানা দিচ্ছি, তুই সেখানে তাড়াতাড়ি চলে যা, আমি বসে আছি কিন্তু। সত্যি রে দোস্ত, আজকে আমি বুঝতে পারলাম একটা মেয়ের পাশে একটা ছেলে বন্ধু থাকা অনেক প্রয়োজন। আমার অনেক ভুল ধারণা ছিল। আমি মনে করতাম যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধুত্ব হতে পারে না, কিন্তু আজকে তুই প্রমাণ করে দিলি সবাই এক না। একটা মেয়ের পাশে একটা ছেলে বন্ধু থাকা প্রয়োজন। আমি জানি না তোর এই ঋণ আমি কিভাবে শোধ করব। আচ্ছা এসব কথা পরে বলা যাবে, আগে যা তো, আমি লোকেশন তোকে টেক্সট করে দিচ্ছি, আগে ঝামেলা মিটিয়ে আয়, তারপরে কথা বলা যাবে, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি যতক্ষণ না আসি তুই এখানে থাকবি তো? আচ্ছা বাবা আমি বসে থাকবো, যা দ্রুত যা। আমি যাবো আর আসবো, হ্যাঁ। তুই থাকিস এখানে। নন্দিনী, একটা কথা ছিল, এবার তো অন্তত একটাবার হাসো। কি ব্যাপার, এত লেট হচ্ছে কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, কি যে করি। আচ্ছা একটা কল করি। কি ব্যাপার, নাম্বার সুইচ অফ বলছে। আচ্ছা সুমাইয়া, সুমাইয়া আপু একটু এদিকে আসো তো। জি সাহেব, আমাকে ডাকছিলেন? হ্যাঁ তোমাকে ডাকছিলাম, আসলে অনেকক্ষণ ধরে তো অপেক্ষা করছি। তোমার ম্যাডাম যাওয়ার আগে কি তোমাকে কিছু বলে গেছে? না সাহেব, ম্যাডামে তো আমার কাছে কোনো কিছু কইয়া যায় নাই। আপনি একটা কাজ করেন, ম্যাডামরে একটা ফোন দেন। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। আচ্ছা তুমি তাহলে থাকো, তোমার ম্যাডাম আসলে আমাকে একটু জানিও, আর আমি দেখছি তোমার ম্যাডামকে কোথাও খুঁজে পাই কিনা। আচ্ছা ঠিক আছে স্যার, ম্যাডামে আসলে আপনারে জানামু, আর আপনি সাবধানে যাইয়েন। কে? ও স্যার আপনি, আসেন ভিতরে আসেন। না না আজকে আর ভিতরে যাব না, বলছি তোমার ম্যাডামের কি কোনো খবর পেয়েছো? না স্যার, ম্যাডামের কোনো খোঁজ খবর পাই নাই। আর বাসার মালিক এসে কয়া গেছে যে বাসার টাকা না দিলে বাসা থেকে ঘাট ধরে বাইর করে দিবে। আচ্ছা তুমি বাসা ভাড়া নিয়ে কোনো চিন্তা করো না, আমি বাসা ভাড়া দিয়ে দেব। আর তোমার ম্যাডাম যদি বাসায় আসে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আর আমি কাইন্ডলি দেখি থানায় একটা জিডি করে কোনো ব্যবস্থা করতে পারি কিনা, তোমার ম্যাডামের কোনো খবর পাই কিনা। আচ্ছা ঠিক আছে তুমি তাহলে থাকো, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি আসি তাহলে। সূর্য সাহেব, দেখুন তো ওনাকে চিনেন কিনা। না স্যার, আমি ওদেরকে চিনি না, আর তাছাড়া স্যার আমার জরুরি একটা মিটিং আছে, আমাকে যেতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সূর্য দাঁড়াও প্লিজ, আমার কথাটা তো শোনো। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? ও নতুন করে আবার কিছু বলবে আমাকে? আমি তো মনে করি না যে নতুন করে তুমি আবার আমাকে কিছু বলবে। আচ্ছা
আচ্ছা নন্দিনী, একটা কথা বলবে, কি দোষ ছিল আমার যে আমাকে এত বড় ধোঁকা দিলে তুমি? একটা বারও কি ভেবে দেখেছো তুমি যে আমি মানুষটা তুমি চলে যাওয়ার পরে কিভাবে বেঁচেছিলাম? আমি তোমার বন্ধু, একজন ভালো বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে উপকার করাটা কি আমার অপরাধ ছিল? আমি 40 লক্ষ টাকা জোগাড় করে তোমার সামনে এনে দিয়েছিলাম, এটাই কি আমার অপরাধ ছিল? তুমি যখন বলেছিলে তোমার হাজবেন্ড প্রতিনিয়ত তোমাকে ব্ল্যাকমেইল করছে, তখন সব থেকে আমি বেশি কষ্ট পেয়েছিলাম। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আমি তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছু জানতে চাইনি। আমি তোমাকে কোনোদিন বুঝতেও দেইনি যে আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি চাইনি। আমি যদি তোমাকে ভালোবাসার কথাটা বলি তাহলে তুমি কষ্ট পাবে, কিন্তু তুমি যদি একটাবার ভেবে দেখতে যে আমি মানুষটা তোমার জন্য কতটা লড়েছি, তাহলে তুমি এত বড় বেইমানি আমার সাথে করতে পারতে না। তুমি যখন লাস্ট আমার কাছ থেকে চলে গেছিলে, তখন আমি তোমাকে বলেছিলাম, নন্দিনী দাঁড়াও, একটাবার একটু হাসো না। কিন্তু আমি বুঝতে পারিনি যে এই হাসিটা শেষ হাসি ছিল। আমি তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না, তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে। আমি আমার মনের কথাটাও তোমাকে জানাতে পারিনি। তুমি কি জানো, তুমি হারিয়ে যাওয়ার পরে সেদিন আমি সারাটা দিন তোমার বাসায় অপেক্ষা করেছি তোমাকে পাওয়ার জন্য। প্রতিদিন তোমার বাড়িতে এসেছি। তোমার বাড়ির কাজের মেয়ে বলেছে যে ম্যাডামের কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমি পেপার পত্রিকার সমস্ত জায়গায় নিউজ দিয়েছি তোমাকে খোঁজার জন্য, কোথাও খুঁজে পাইনি। তারপরে আমি থানায় এসে জিডি করি, আর আজকে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। একটা কথা আছে না, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, কিন্তু আমার কিছু বলার নেই। কি বলবো আমি তোমাকে কি বলবো? কারণ যে মানুষটা আমার বিশ্বাসকে নিয়ে খেলেছে, যে মানুষটা আমাকে ধোঁকা দিয়েছে, যে মানুষটা নিজে ভালো থাকার জন্য আমার সর্বস্ব শেষ করে দিয়েছে, তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না নন্দিনী। তুমি কি জানো, আমার মায়ের রেখে যাওয়া স্বর্ণগুলো আমি যখন বিক্রি করেছিলাম, আমার মা যখন জানতে পারলো যে আমি 40 লক্ষ টাকা একটা মেয়ের জন্য নষ্ট করেছি, তখন সেই শোকে আমি যাকে সব থেকে ভালোবাসি আমার জীবনের চাইতে, সেই মানুষটাও সালা আমার জীবন থেকে হারিয়ে গেছে। তোমার মুখটা আমি আর কোনোদিন দেখতে চাই না, তুমি আমার আশেপাশে আর কোনোদিন আসবে না। তবে যাওয়ার আগে আমি একটা কথা তোমাকে বলে যাই, জীবনে যদি কোনোদিন কাউকে ভালোবাসতে না পারো, তাহলে তাকে নিয়ে গেম খেলো না, ডাইরেক্ট কলিজায় লাগে। মাইন্ড ইট। ভালো থাকিস। সূর্য প্লিজ আমার কথাটা শোনো। সূর্য, আমার কথাটা তো শোনো। দর্শক, একটি ছেলে একটি মেয়ের বন্ধু কখনোই হতে পারে না। যদিও সেটা হয় ভুল করেও, তাহলে সেখানে স্বার্থ কাজ করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন।